চতুর্মুখী চাপ সামলাতে পরিমিত, বাস্তবসম্মত, জনমুখী এবং সাহসী বাজেট উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, অনেকের হাতে থাকা গোপন টাকা উদ্ধার করে অর্থনৈতিক গতিশীলতা বাড়াতেই কালো টাকা সাদা করার বিধান রাখা হয়েছে। তবে যারা অন্যায় দুর্নীতি করছে তাদের কোনো ছাড় নেই বলেও সতর্ক করেন ওবায়দুল কাদের। বলেছেন, প্রতি বছরই বাজেটের আকার 12 থেকে 14% পর্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু এবার গত বছরের তুলনায় মাত্র 4% বাড়ানো হয়েছে। ওবায়দুল কাদের দাবি করেন, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্ব দরবারে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপির সময় 40% মানুষ দারিদ্র্য সীমার নিচে ছিল, অথচ 14 বছর পর সেটি নেমে এসেছে 18%। এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। এদিকে এবারে বাজেট ইতিবাচক, তাই বিরোধিতার জন্য এর বিরোধিতা করতে চায় না জাতীয় পার্টি, এমন মন্তব্য করেছেন দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। গুলশানে রওশন এরশাদের বাসভবনে প্রেসিডিয়াম প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় রওশন এরশাদ বলেন, কোন সরকারই জনস্বার্থের বাইরে বাজেট দেয় না, তবে দেখার বিষয়ে বাজেট বাস্তবায়নে সরকার দক্ষতার পরিচয় দিতে পারল কিনা। এছাড়া 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট এখন পর্যন্ত সর্ববৃহৎ। এই বাজেটকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখতে চান তিনি। দেশকে এগিয়ে নিতে বাজেটের আয়তন বড় করতেই হবে, আগামীতে আরো বড় বাজেট দেখার আশা প্রকাশ করেন তিনি। আমরা বিরোধী অবস্থানে আসি বলে বিরোধিতার স্বার্থে একটা বাজেট, জাতীয় বাজেট পেশ করার পর তার বিরোধিতা করতে হবে, এই নীতিতে আমরা বিশ্বাসী নই। আমরা সরকারি ছিলাম এবং বাজেট প্রণয়ন করেছি। আমি বিশ্বাস করি, কোনো সরকারি দেশ ও জনগণের স্বার্থের পরিবর্তে কোনো বাজেট প্রণয়ন করে না। দেখতে হবে প্রণীত বাজেট বাস্তবায়নে সরকার দক্ষতার পরিচয় দিতে পারে কিনা। বাজেটে কিছু নীতি সহায়তা থাকলেও পোশাক শিল্পের মূল দাবিগুলোর প্রতিফলন হয়নি। বৈশ্বিক সংকট মোকাবেলায় আগের মতোই নীতি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান কোচি। শনিবার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ এর বাজেট নিয়ে যৌথ প্রেস ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি। এই মুহূর্তে এই শিল্পের নীতি সহায়তা এবং সাপোর্ট দরকার। যেমন প্রণোদনার কথা আমরা বলেছি, কারণ প্রণোদনা আজকে আমাদের বিকল্প সহায়তার কথা আমাদেরকে বলেছেন। বিকল্প সহায়তা না দেওয়া পর্যন্ত যেন এটা কেটে না নেওয়া হয়। কোরবানি ঈদের আগে মশলার দাম 7% বৃদ্ধিকে অযৌক্তিক বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এদিকে ঈদের আগে কেন মশলার দাম বাড়লো তা খতিয়ে দেখতে হবে বলছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। শনিবার রাজধানীর মৌলভীবাজারে ঈদুল আজহায় পণ্য মূল্যে স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। এ সময় ভোক্তা অধিদপ্তরের ডিজি বলেন, ভোক্তা ঠকালে আরো কঠোর হবে তার অধিদপ্তর। গত এক মাসে এই গরম মশলার প্রতিটা প্রোডাক্টের দাম 7% বেড়েছে এই এক মাসে। এর অর্থ মানে কি? এর অর্থ হলো যে এই কোরবানিকে উপলক্ষ করে এটি একটি অ্যাবনর্মাল আচরণ করছে। আমাদের কাজটা ওখানেই। এটি কি যৌক্তিক কারণে বাড়ছে? এটা কি ইন্টারন্যাশনাল প্রাইজের কারণে, ডলারের কারণে? আর এই পণ্যটা আমাদের যেহেতু অনেক দূর দেশ থেকে আসে, সেই ল্যাটিন আমেরিকা থেকে আসে, এবং সেই পণ্যটা কবে দেশে এসেছে, আমাদের কোরবানির পণ্যটা এটা কি সাফিসিয়েন্ট এসেছে কিনা, এইগুলো বিষয়টাই আমরা জানতে এখানে এসেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। দুপুর 11:55 নয়াদিল্লির পালাম বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান এবং ভারত সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। রোববার সন্ধ্যায় শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। এরপর তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। বৈঠক শেষে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে। এর আগে সকাল 10:15টার পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
ভারতের নির্বাচন গণতন্ত্রের ওপর জনগণের আস্থা আরও বাড়িয়েছে। এডিটর্স গিল্ড আয়োজিত ভারতের নির্বাচন এবং ভূ রাজনীতি বিষয়ক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজনরা। তারা আরও বলেন, ভারতের নির্বাচন পুরো বিশ্বের কাছে উদাহরণ তৈরি করেছে। এবারে লোকসভা নির্বাচন প্রমাণ করে দিয়েছে ধর্ম ব্যবহার করে কোনোভাবেই ভোটে জয়লাভ করা সম্ভব নয়। আলোচকদের মতে, ভারতের শক্তিশালী রাজনৈতিক দলগুলো নিজ নিজ এলাকায় প্রতিষ্ঠিত, তাই বৃহৎ গণতান্ত্রিক এই দেশের রাজনীতিতে গণতন্ত্র শক্তিশালী ভূমিকা রেখেছে। ভারতের জনগণ বৈরী পরিবেশের মাঝেও ভোটের মাধ্যমে মতামত জানিয়েছে। পাশাপাশি জনগণের সরাসরি উপকার হয় এমন কাজে সরকারের মনোযোগ দেওয়া উচিত বলে জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানকে ঘিরে রোববার দিল্লিতে হাই অ্যালার্ট জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। জোরদার করা হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জমকালো অনুষ্ঠানে যোগদানকারী বিশ্ব নেতাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রপতি ভবনে মোদী এবং তার নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মরিশাস এবং সেশেল সহ প্রতিবেশী দেশের নেতারা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। এদিকে মোদীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় জনতা দল ইউনাইটেড জেডির 2 জন মন্ত্রিত্ব পেতে পারেন বলে জানা গেছে। জেডিইউ থেকে 2 সিনিয়র নেতা লালন সিং এবং রামনাথ ঠাকুরের নাম প্রস্তাব করা হয়েছে। জোটের আরেক গুরুত্বপূর্ণ মিত্র চন্দ্রবাবু নাইডু টিডিপি থেকে 4 জন মন্ত্রী এবং সংসদের স্পিকার পদ চাওয়া হয়েছে। এসব বিষয় চূড়ান্ত করতে আজ আবারও বৈঠকে বসছে বিজেপির এনডিএ জোট। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় সন্দেহভাজন সিয়াম হোসেনের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ভারতের বারাসাত জেলা ও দায়রা আদালত। দুপুরে গ্রেপ্তার সিয়াম হোসেনকে আদালতে তোলে ভারতের গোয়েন্দা পুলিশ। অধিকতর জিজ্ঞাসাবাদ এবং আনারের মরদেহের তল্লাশির জন্য সিয়ামের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। আদালত তার 14 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় অভিযুক্ত সিয়ামকে শুক্রবার বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাতে সিআইডির তরফ থেকে একটি বিবৃতি দিয়ে কথা জানানো হয়। হত্যাকাণ্ডের পর থেকে বনগাঁতেই আত্মগোপনে ছিলেন তিনি। আলোচিত এই হত্যাকাণ্ডে পর্যন্ত সিয়াম সহ 2 জনকে গ্রেপ্তার করেছে ভারতের গোয়েন্দা পুলিশ। রিকনস্ট্রাকশন আর বাকি যারা যারা আছে, কোথায় বডি পার্টস গুলো ফেলেছে, কি কি ওয়েপন ইউজ হয়েছে, সে কারণে পিসি প্রেয়ার করা হয়েছে। এগুলো রিকভারি হবে। 14 দিনের রিমান্ড চেয়েছে, পিসি প্রেয়ার আছে, 14 দিনই অ্যালাউ করেছে জজ সাহেব। বাংলাদেশের বিচার ব্যবস্থা দক্ষ করে গড়ে তুলতে সরকারের নানা পদক্ষেপের কারণে বিচার বিভাগের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য একটি চৌকস বিচার ব্যবস্থা অপরিহার্য। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিচার ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার মামলার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন নতুন আইন সেই সুযোগ করে দিয়েছে বলে, যার ফলে ন্যায় বিচার পাওয়া সহজ হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা দক্ষ করে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে, যার কারণে বিচার বিভাগের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। রাঘব বোয়ালদের লুটপাট করে খাওয়ার জন্য প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জেএসডি আলোচনা সভায় সরকার ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। কালো টাকা সাদা করা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের লোকজনই তো কালো টাকার মালিক। দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, মানুষের অধিকার আদায়ে বিএনপি আন্দোলন করছে। এ সময় সরকারকে হঠাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয়, তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। সেই যে আমরা তো দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাদের ধরেন এবং কেন দেখেন, আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছে। স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিরা হস্তক্ষেপ করে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। একই সাথে দলীয় প্রতীকের নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য আইন পরিবর্তন করার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। বিদ্যমান আইন সমন্বয় করে স্থানীয় সরকারকে শক্তিশালী করছে সরকার, তাই জনপ্রতিনিধিদের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। এদিকে জনপ্রতিনিধিদের প্রভাব এবং প্রশাসনের হস্তক্ষেপ বন্ধ করা না গেলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে না বলেও মন্তব্য করেন
বিশিষ্টজনরা। ডিআরইউতে RFED আয়োজিত স্থানীয় সরকার নির্বাচন শক্তিশালীকরণ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য আপনার এইটা ভালো ব্যবস্থাপনা। সামহাউ এভরিবডি হ্যাজ টু বি লিঙ্ক উইথ দ্য টপ অ্যান্ড বটম। হ্যাঁ, আমরা টপ ডাউন বটম আপ বলি যে দুইটাই এখানে ক্রস সেকশনাল ইনপুট আউটপুট দেওয়ার জন্য সুবিধা হবে। আপনি এটার বাইরে যেতে পারবেন না, এটা যাওয়াটা ঠিক হবে না। আমাদের আইনটা এমনভাবে করা আছে যে দলীয় প্রতীক এবং দলীয় প্রতীক ছাড়া দ্যাট ইজ এ বোথ অপশন ইজ রেয়ার। অতএব এখানে কোনোটাকে বাদ দেওয়ার মতো কোনো বিষয় নেই। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের স্থগিত হওয়া 19 উপজেলার ভোট রোববার অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া মংলা উপজেলার নির্বাচন হবে আগামীকাল। শনিবার দুপুর থেকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয় ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম। এই উপজেলার 48টি কেন্দ্রে সবকটি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। নির্বাচনের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বরিশালের আগৈলঝাড়া উপজেলার 7টি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে যান। নির্বাচন সুষ্ঠু করতে উপজেলায় পুলিশ, র্যাবের পাশাপাশি কাজ করছে বিজিবি। এই উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝালকাঠির রাজাপুর এবং কাঠালিয়ার উপজেলার 90টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। রাজাপুর উপজেলার চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো 6 জন। আর কাঠালিয়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 6 জন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন। এর আগে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে শনিবার অর্ধ দিবস অবরোধের ডাক দেয় পাহাড়িদের সংগঠন ইউপিডিএফ এর একটি গ্রুপ। এই সময় অবরোধকারীরা মারিশা দিঘিনালা সড়কের 12 কিলোমিটার এলাকায় গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেন। এরপর রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাজধানী কদমতলীর দনিয়ায় জাল টাকা তৈরির কারখানা থেকে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জাকির নামের এই ব্যক্তি জাল টাকা তৈরি চক্রের মূল হোতা। জাল টাকা তৈরির কারখানাটি থেকে 1.5 কোটি টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বিকাশে গিয়ে সেখানে আমি নকল জাল নোট দিয়ে দিলাম, সে বিকাশে এটা টাকাটা পাঠিয়ে দিল। সে যখন আবার চেক করে রাখতো তাহলে তো, কিন্তু একটা বিকাশের দোকানে বা নগদের দোকানে তো একটা টাকা মানে মেশিন যেটা মানে চেক করা, এটা তো রাখা আসলে কঠিন হয়ে যায়। তা আমি মনে করি এখন থেকে সবাইকেই আসলে এই পথে যেতে হবে যে এটাকে যেন মানে সঠিকটা আমরা পাচ্ছি কিনা, বা কিভাবে নকল নোট চেনা যায়, কিভাবে আসল নোট চেনা যায়, সেটা আমাদের সকলকে জানতে হবে। রাজশাহীতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। USAIDর আর্থিক এবং দ্য কার্টার সেন্টারের সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এই আয়োজন করে। আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে বরেন্দ্র অঞ্চলে। এতে আশঙ্কাজনক হারে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, যার প্রভাব পড়ছে খাদ্য উৎপাদন সহ পানি ও জলের ওপর, যা ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের দিকে নিয়ে যাচ্ছে। এসব হুমকি মোকাবেলায় কার্যকরভাবে তথ্যের অবাধ প্রবাহের ওপর গুরুত্ব দেন বক্তারা। এক্ষেত্রে মিডিয়া আউটলেটগুলোকে সক্রিয়ভাবে তথ্য অধিকার আইনের প্রচারের জন্য আহ্বান জানানোর পরামর্শ দেন বক্তারা। রাজধানীর BF শাহীন কলেজে কুর্মিটোলায় দুর্নীতি বিরোধী আলোচনা, প্রবন্ধ রচনা, বিতর্ক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024 আয়োজন করা হয়। শনিবার রাজধানীর কুর্মিটোলায় BF শাহীন কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকার উত্তরের BF শাহীন কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ সহ 8টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর এই অনুষ্ঠান শেষে 8টি স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত দেশ করতে শপথ পাঠ করানো হয়। শিক্ষার্থীদের মাঝে জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান এবং চর্চা বাড়াতে আগামী 5 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে 19তম অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। দুপুরে রাজধানী আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যৌথভাবে এই আয়োজন করছে। অ্যাপেক্সের সহযোগিতায় এবারের অলিম্পিয়াডের নাম দেওয়া হয়েছে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড। নির্বাচিত 500 প্রতিযোগী অংশ নেবে আয়োজনে। মাশারুল আমিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক আশিক মোসাদ্দিক। এশিয়াটিক 360 ডিগ্রির নতুন উদ্যোগ স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের যাত্রা শুরু। সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে স্ট্যাকমিস্ট গালা নামের এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্র্যান্ড এবং ইনফ্লুয়েন্সারদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে কাজ করবে নতুন এই প্রতিষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর। এছাড়াও স্ট্যাকমিস্টের ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম, সিইও তাজনুভা আহমেদ টিনা, পরিচালক ইরেশ জাকের সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।